নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। আপনাদের এসআইআর নিয়ে একটি ঘটনা আজকে নতুন করে উপস্থাপন করছি। কেন করছি? আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে অনেকগুলি মামলা করা হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কেন না, এসআইআর এর পদ্ধতিতে অনেক কিছু গোলযোগ দেখা দিচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের ভৃত্য হিসেবে নাকি নির্বাচন কমিশন কাজ করছে, এরকম অভিযোগ বিরোধী দলের। এরই মধ্যে একজন ব্যক্তিত্ব, একজন পরমাণু বিজ্ঞানী এবং আইনবিদ ডক্টর সুবোধ রায় একটি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। তার বিষয়বস্তু কিন্তু একটু আলাদা। তিনি এই এত কিছু ঘোর প্যাচের মধ্যে যাননি। তিনি মূলত একটি প্রাথমিক স্তরের একটা দাবি করেছেন। সে দাবিটা কি? তিনি বলছেন যে এসআইআর পদ্ধতিটা হচ্ছে এটা বৈধ তো? নির্বাচন কমিশন কোন আইনের বলে এই এসআইআরটা করতে পারেন, এটা উনি জানতে চেয়েছেন। এর উত্তর তো কেউ এখানে দেয়নি, যার জন্য তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টের প্রথম তার কেসের একটি ডেট পড়েছিল গত জানুয়ারি মাসে। সেই ডেটে দেখা গেল যে বিচারকরা বললেন যে এই মামলাটা 3জন সদস্য বিশিষ্ট একটি ডিভিশন বেঞ্চে বিচার হবে, একজন অনুপস্থিত আছেন, যার জন্য ডেটটা পিছিয়ে দেওয়া হলো। ভালো কথা। সেই ডেট যখন আবার পিছিয়ে দেওয়া হয়েছিল, সে ডেটটা ছিল 20শে ফেব্রুয়ারি। সেই 20শে ফেব্রুয়ারি তারিখে তিনি অতদিন থাকতে পারেননি, কারণ এর আগে 2 দিন হয়েছে তিনি কলকাতায় চলে এসেছিলেন এবং চিন্তা ভাবনা করে দেখেছিলেন যে আইনত যখন করা যায়, অর্থাৎ ভার্চুয়ালি উপস্থিত থাকা যায়, তিনি বললেন যে আমি ভার্চুয়ালি থেকে কলকাতা থেকে এই কেসটি ব্যাপারে বিচারকদের সামনে বলবো। ভার্চুয়ালি আনাও হলো তাকে, কিন্তু ডক্টর রায়ের অভিযোগ যে তিনি কিছু বলতে চাইছিলেন। অনেকগুলো কেসের সঙ্গে তার কেসটা ট্যাগ করে দেওয়া হয়েছিল, অন্যান্য আইনজীবীরা বলেছেন। তারপর যখন ওনার পালা এসছে, দেখা গেল যে ওনার মানে সুইচটা, অর্থাৎ তার যে ভলিউম, সেই স্পিকারের যে মানে ভলিউমটা, সেটাকে নামিয়ে রাখা হয়েছে। সুতরাং তিনি বারবার অনুরোধ করছেন আকার ইন্দিকে যে আমাকে বলার সুযোগ দেওয়া হোক, আমি কথা বলতে পারছি না, আপনারাও শুনতে পাচ্ছেন না, কারণ ভলিউমটা নেই। কেউ তার কথায় কর্ণপাত করেনি। অর্থাৎ 20শে ফেব্রুয়ারি ডক্টর সুবোধ রায় নিজের বক্তব্য জানাতে পারলেন না সুপ্রিম কোর্টে। তিনি কিন্তু নির্ধারিত নিয়ম অনুযায়ী টাকা পয়সা জমা দিয়েই এই বিচার প্রার্থী হয়েছিলেন। এরপর ওনার এখন তারিখ পড়েছে 10ই মার্চ। কি হয়েছিল ঘটনাটা? কেন তিনি তার বক্তব্য সুপ্রিম কোর্টকে জানাতে পারলেন না? কোনো টেকনিক্যালি প্রবলেম ছিল, না অন্য কোনো রহস্য আছে এর পেছনে? এই সব কথাই জানতে চেয়েছিলাম ডক্টর সুবোধ রায়ের কাছে একটি ফোনে। তার সঙ্গে ফোনে কি কথা হলো সেটা একটু শুনুন এবং আপনারা বুঝে নিন বিষয়টা কি হতে পারত, কি হয়েছে, বা আগামী দিনেই বা কি হতে পারে। চলুন সরাসরি চলে যাই এই ফোনেতে। তার আগে একটা ছোট্ট অনুরোধ করব, অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে পরে একটু লাইক দেবেন, অন্যকে শেয়ার করবেন এবং অতি অবশ্যই এই ধরনের যারা হাটকে কিছু অনুষ্ঠান, যেগুলো কোনো টিভি চ্যানেলে, কোনো ইউটিউব চ্যানেলে আপনারা দেখেননি এই ঘটনাটা নিয়ে, অর্থাৎ এসআইআর এর আইনি বৈধতা আছে কিনা, এই যে মূল প্রশ্নটা উনি করেছেন, এটা কেউ করেনি, কোনো টিভি চ্যানেলে, কোনো ইউটিউব চ্যানেলে দেখানো হয়নি। সুতরাং এই ধরনের কিছু অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে। চলুন যাই সেই টেলিফোন আলাপে। শুনুন। The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলছেন তো? আমি সুজিত বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার। আচ্ছা,
এসআইআর নিয়ে অনেকগুলো কেস কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়েছে। ব্যক্তি বিশেষ করেছেন, রাজনৈতিক নেতা বিরোধী যারা আছেন, বিজেপি বিরোধী, তারা করেছেন। ব্যক্তিগতভাবে আপনি একজন পরমাণু বিজ্ঞানী এবং আইনজীবী হিসেবে আপনিও মনে করেছিলেন যে এই বিষয়টি ঠিক হচ্ছে না, যার জন্য আপনিও আইনের দ্বারস্থ হয়েছেন, এবং যেহেতু আপনি নিজে একজন আইনজীবী। তারপর তো জল অনেক গড়ালো। প্রথম দিকে আপনাকে একটা ডেট দেওয়া হলো, আপনি জানিয়েছিলেন, আপনি তখন দিল্লিতে হাজির হয়েছিলেন। তারপর দেখা গেল যে বলা হলো যে না, আপনার যে কেসটি সেটি শুনবেন 3 সদস্যের একটি বেঞ্চ, একজন অনুপস্থিত, তার জন্য আপনাকে ঘুরিয়ে আরেকটি ডেট দেওয়া হলো। আপনি অপেক্ষা করলেন দিল্লিতে, কিন্তু তারপর বলা হলো এখন নয়, আরো বেশ কিছুদিন পর। অতদিন আপনার পক্ষে দিল্লিতে তখন থাকা সম্ভব ছিল না, আপনি কলকাতায় ফিরে এলেন। এই পর্যন্ত আমাদের কাছে খবরটা আছে, আপনিও বলেছেন খবরটা। তারপরে শুনলাম আপনি জানিয়েছিলেন, আপনার সঙ্গে যখন ফোনে কথা হয়েছিল, যে আপনার যে ওই কেসটি আবার নতুন করে ডেট পড়েছে 20শে ফেব্রুয়ারি। ঠিক। এবার আপনি বললেন যে যেহেতু আপনার কলকাতাতেও অনেকগুলো কাজ রয়েছে, যার জন্য আপনি চাইলেন যে এই মিটিংটা আইনসম্মতভাবেই ভার্চুয়ালি উপস্থিত থেকে আপনি সওয়াল করবেন। ঠিক। বেশ, কিন্তু তারপর ঘটনা যেটা হলো, আমি তো সামান্য একটুখানি জেনেছি। আপনি তখন বলেছিলেন 5 মিনিটের একটা ফোন আলাপে যে আপনার এটা একটা রহস্যজনক ভাবে ফাইলটা নাকি ধামাচাপা পড়ে গেল। ভীষণ কৌতূহল হচ্ছে দাদা, যদি জিনিসটা একটু বলেন যে কি কি ঘটিল। হ্যাঁ, ঠিক রহস্যজনক ভাবে কিনা আমি বলতে পারবো না, তবে ব্যাপারটা একটু অদ্ভুত। এই যে এসআইআর নিয়ে এত কিছু হচ্ছে, এত কেস ওখানে হলো, এত কেস মানে জমা পড়েছে। আমারও একটা কেস জমা পড়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যদিও সেখানে আমার কেসটা ইলেকশন কমিশন এবং গভর্নমেন্ট অফ মানে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে পার্টি করে করা হয়েছে, আমার ব্যাপারটা কিন্তু টেকনিক্যালি স্পিকিং। এক মিনিট আমার একটু আবার গন্ডগোল করছে মোবাইলটা। হ্যাঁ, আচ্ছা, একটু জোরে বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাইছি যে যে সমস্ত কেসগুলো ওখানে হয়েছে বা যার শুনানি হলো, সেগুলো কিন্তু এসআইআর এর ব্যাপারে, অর্থাৎ এই এনুমারেশন ফর্মে যে তথ্য দেওয়া হয়েছে সেটা ম্যাপিং হচ্ছে না, বা যা তথ্য বিএলও আপলোড করেছেন তার সঙ্গে যে তথ্য তাদের কাছে আছে সেটা মিসম্যাচ হচ্ছে। এই ধরনের ব্যাপারই অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে। অধিকাংশ কেসগুলো এই সবই এসআইআর নিয়ে ব্যাপার। কিন্তু মুশকিলটা হচ্ছে আমি যে কেসটা করেছি সেটা কিন্তু টেকনিক্যালি স্পিকিং এসআইআর নিয়ে নয়। এই জিনিসটা আমি বোধহয় বোঝাতে অক্ষম হয়েছি আমার পিটিশনের মাধ্যমে, বা হয়তো তা নাও হতে পারে। কিন্তু যেহেতু আমারটা ইলেকশন কমিশনের এগেনস্টে, মানে ইলেকশন কমিশনের এগেনস্টে আমি কেসটা করেছি, তাই তারা ধরেই নিয়েছেন যে এটা নিশ্চয়ই এসআইআর নিয়েই হবে। আপনি যা বলেছিলেন সেটা হচ্ছে যে আপনি কেস তো করেছেন, দুজনকে পার্টি করেছেন, একটা করেছেন নির্বাচন কমিশনকে এবং আরেকটা করেছেন কেন্দ্রীয় সরকারকে, তাই তো? ঠিক, একদম তাই। হ্যাঁ, তারপর বলুন। হ্যাঁ, এটা কিন্তু আমার উদ্দেশ্যটা যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা আমি করেছি, সেটার উদ্দেশ্য কিন্তু এসআইআর নিয়ে কোনো বক্তব্য আমার নেই। অদ্ভুত শোনাচ্ছে, তাই না? আমি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা করলাম সুপ্রিম কোর্টে গিয়ে, কিন্তু এসআইআর সংক্রান্ত নয়। এই যে এসআইআর সংক্রান্ত নয়, এর কারণটা হচ্ছে এই, আমি কোয়েশ্চেন করেছি যে এটা আদৌ ইলেকশন কমিশন যেটা করছেন সেটা এসআইআর কিনা। এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন অফ ল। এটা কি আদৌ এসআইআর হচ্ছে? এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি চাইছি, কিন্তু এটার সঙ্গে এসআইআর সম্পর্ক নেই। নির্বাচন কমিশনকে নিশ্চয়ই যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা হলো তারা নির্বাচকদের একটা তালিকা তৈরি করবেন,
হুম বিভিন্ন জায়গায়, হুম এবং সুষ্ঠুভাবে নির্বাচনটা পরিচালনা করবেন। হুম কতগুলো আইন আছে সবকিছু মিলিয়ে। হুম এখন এই ব্যাপারগুলো কি সত্যি সত্যি হচ্ছে? আমার ওই একটি মাত্র পিটিশনই ওখানে আছে যেখানে এই কোশ্চেনটা আমি করেছি। হুম আদৌ হচ্ছে কি? হুম বেসিক কোশ্চেনটা আমার এইখানে। হুম কিন্তু এখন যেটা হলো সেটা হলো 20 তারিখে যে হিয়ারিংটা হলো সেখানে আমার তো বলার কিছু ছিল না। এই জন্য ছিল না কারণ আমার কেসটা আরো 7টা কেসের সঙ্গে এক করে দিয়ে একে বলে ট্যাগ করে দিয়েছে। ট্যাগ একই সঙ্গে কেসটা যেন একই কেস 31 পয়েন্ট থেকে শুরু হলো 8 পর্যন্ত 31.8, আমার নাম্বারটা ছিল 31.8। এইগুলো যেন একই কেস। তার জন্য দু একজন অত্যন্ত সিনিয়র অ্যাডভোকেট যারা ছিলেন তারাই বললেন, বাদ বাকি সবাই আমরা চুপ করে থাকলাম। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আমার যে স্ক্রিনে উঠেছিল আমি যখন মানে ওই ভার্চুয়াল কনফারেন্সে ছিলাম, ভিডিও কনফারেন্সে, সেখানে কিন্তু আমার নাম লেখা আছে, আইটেম নাম্বার লেখা আছে 31.8, আমি পিটিশনার ইন পার্সন সেটাও লেখা আছে। তাহলে যখন ওই কেসগুলো হচ্ছিল তখন নিশ্চয়ই আমার বলার একটা অধিকার ছিল। হুম আমি তো একটা কেস করেছি না, হুম আমি তো কোর্ট ফি পে করে কেসটা করেছি। ঠিক। তাহলে আমার তো একটা বক্তব্য আছে, প্লাস আমি তো কোনো আইনজীবী নিয়োগ করিনি, হুম আমি তো পিটিশনার ইন পার্সন। হুম হুম তাহলে পিটিশনার ইন পার্সন হিসেবে তো আমার যা বলার কথা তার কোনো কথাই নিশ্চয়ই আমি একজন অ্যাডভোকেটকেও বলতে বলিনি। হুম তারা যত সিনিয়রই হন বা জুনিয়রই হন, কিছু হুম আসে যায় না। হুম আমার বক্তব্যটা আমি বলবো, তাই তো পিটিশনার ইন পার্সন। হুম তাহলে কি এইটাই উচিত ছিল না যে আমাকে বলতে দেওয়া হোক? হুম মুশকিলটা হলো কি, আমি যে বলতে যাব তার জন্য তো আমাকে মাইক্রোফোনটা আমার অন থাকতে হবে। হুম আমার মাইক্রোফোনটা কিন্তু অন ছিল না। হুম তারা যখন দেখতে পাচ্ছে যে আমার আমি কথা বলতে চাই, এমনকি আমি হাত দিয়ে সিগন্যালও দিলাম যে আমি বলতে চাই কিছু, কিন্তু সেটা যেন কারোর নজরে পড়লো না। কিভাবে যেন আমি ওখানে বলার কোনো সুযোগ পেলাম না। হঠাৎ তাকিয়ে দেখি আইটেম নাম্বার 33, 31 থেকে 33 চলে গেল, মাঝখান থেকে আমি আর কি জানতে পারলাম না। পরে মানে এটাকে আমি যদি এই যে রহস্যজনক বলেছি, এটা কি কোনো আইনি ত্রুটি হলো আমার এই শব্দ ব্যবহারে? আমরা সাধারণ মানুষ হিসেবে তো রহস্য কি বলবো, আশ্চর্য অনেক বলবো, এগুলো সবই বলতে পারি আমরা। হুম আমরা তো সাধারণ মানুষ, আমাদের সঙ্গে তো অন্য কি সম্পর্ক আছে বলুন? হুম আমি তো ওখানে পিটিশনার ইন পার্সন, হুম আমি তো একজন মানুষ হিসেবে গেছি, তাই না? হুম না না, আপনি মানুষ তো বটেই, কিন্তু মানুষের সঙ্গে সঙ্গে তো আপনি একজন আইনজীবীও বটে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমাকে ওখানে আবার প্রমাণ করতে হয়েছিল যে আমার বার কাউন্সিলে আমার কার্ড আছে কিনা, সেটাও আমাকে দিতে হলো, তারও কপি দেওয়া হয়েছিল, ঠিক। একটা ডিফেক্ট হিসেবে দাঁড় করেছি। হ্যাঁ ঠিক। কিন্তু আমার আমার মনে হচ্ছে এটা হয়তো কোনোভাবে ওরা ওভারলুক করেছেন বা কিছু হতে পারে। এনিওয়ে, এখন আবার ডেটটা পড়েছে 10th মার্চ। 10th মার্চ আবার ডেট। সেই ডেটে কিন্তু আবার সেই একই যারা ছিলেন প্রেজেন্ট তারাই থাকবেন, তাদের কথাই আছে। তার মানে আমি আবার সেই একটা ব্যাচের মধ্যে ঢুকে যাব। হুম এই হচ্ছে ব্যাপারটা। তো আমি দেখছি এ ব্যাপারে কি করা যায় যাতে শোনে, কিন্তু সুপ্রিম কোর্টের সঙ্গে তো আমার কোনো দ্বন্দ্ব নেই, আমাকে তারা চেনেন না, কিছুই করেন। অর্থাৎ তারা শুনবেন না ব্যাপারটা তা নয়, কিন্তু হুম এটা নিশ্চয়ই কোনো টেকনিক্যাল কারণে ঘটনাটা ঘটেছে। আমি এটা ধরে নেবো, এইভাবে ধরছি। হুম। তো আমি এখন দেখি কি করা যায়। আপনি যে শব্দটা এখন ব্যবহার করছেন সেটা হচ্ছে টেকনিক্যাল কারণ। এই টেকনিক্যাল কারণ কথাটা যদি ব্যবহার করেন তাহলে তো বলতে হবে এই টেকনিক্যাল কারণটি আইন বহির্ভূত না আইন সম্মত। না, টেকনিক্যাল কারণ সবসময় আইনসম্মত হয়, কারণ আপনি যে কোনো কিছুই বলে একটা বলতে পারেন, একটা মেডিকেল সার্টিফিকেট দিয়ে যে আমি অসুস্থ, এটা আপনি অন্য যাই থাকুক না কেন আপনি কিন্তু আপনার ওটা কিন্তু গ্রাহ্য আইনসম্মত। হ্যাঁ, তাহলে যদি আইনসঙ্গতই হয়ে থাকে তাহলে কি আপনার অধিকারকে বঞ্চিত করা হলো বলে মনে করছেন? আপনি আমাকে যদি ওই কোশ্চেন করেন তাহলে আমাদের অধিকার এসব শব্দগুলো আমি অনেকদিন আগে জলাঞ্জলি দিয়েছি। কিসের অধিকার, কার কি বলছেন মশাই? জোর যার মুল্লুকটা সারা পৃথিবী ধরে চলছে, সারা ইউনিভার্স ধরে এই জিনিস চলছে, এখানে কোনো অধিকার কিচ্ছু নেই। যদি এই কথাই আপনি বলেন যে কোনো অধিকার নয়, অধিকার বলে কিছু নেইও, সারা নাগরিক অধিকার বলে কিছু নেই, কিন্তু তাহলে তো আপনি সেই আইনের এবং সেই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকদের কাছেই শরণাপন্ন হয়েছিলেন, সেটার উপর আস্থা রাখেন বলেই। হ্যাঁ, স্বাভাবিক, আস্থা রাখি তো বটেই।
কারণ আস্থা রাখি শুধু তাই নয়, আমরা এই যে বিচার ব্যবস্থা বলছেন বা যে কোনো কিছুই বলুন না কেন, সংবিধান অনুযায়ী যা যা হয়েছে সেইগুলো তো তৈরি করার জন্য আমরাই তো দায়িত্ব নিয়েছি না, আমাদের টাকা পয়সা খরচ করে তো এগুলো সব চলছে সারা ভারতবর্ষ জুড়ে। তো সেটা তো অধিকারী হলো, হ্যাঁ, সেটা তো অধিকারী হলো। এইটা আবার অধিকার না, এটা ক্ষমতার কথা বলবো আমি। আমাকে কেউ অধিকার দেয়নি। আপনি আপনার টাকা খরচ করে কোনো কিছু করে অধিকার কেনেন না, আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করেন মাত্র। না, অধিকার যে সবসময় দেয় তা না। একটা তো জনপ্রিয় শব্দ আছে, অধিকার ছিনিয়ে নিতে হয়। আর ওই ছিনিয়ে নেওয়াটা যেটা তখন ওটা অধিকার হয় না, তখন ওটা ক্ষমতা হয়। কারণ আপনি ছিনিয়ে নেন যদি কারোর কাছ থেকে, তিনি আপনার অধীনে আসেন, আপনি তার আর অধিকার তার কাছ থেকে অধিকার পান না। তাহলে আপনি তাহলে অধিকার যে শব্দটা বলছি, সেই অধিকারটা নাগরিক অধিকার, যে কথাটা আপনি বলছেন অধিকার নেই, তাহলে নাগরিক অধিকারটা কে কাকে দেবে? এ তো কেউ কাউকে দেওয়ার নেই, আপনার কথাটাই বলছি। হ্যাঁ, এই কোশ্চেনটা তো আমি অনেকদিন আগেই রেজ করছি। এই দেশে কে কাকে অধিকার দিল? এই রাজা কে যিনি আমাকে অধিকার দিয়েছেন? বুঝতে পারেন? আছে নাকি আমাদের দেশে কোনো রাজা যিনি আমাকে অধিকার দিয়েছেন? না, তা সেরকম যদি না থাকে তাহলে অধিকার তো আমরা পাইনি। কে অধিকার দিয়েছে? এইটা ভুল একটা ধারণা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভুল ধারণা। কোনো অধিকার কিছু নেই, এগুলো সমস্ত মানে কি বলবো, আমাদের উপরে একটুখানি একটা অদ্ভুত একটা মানে আস্তরণ দিয়ে দেওয়া হচ্ছে যাতে আমরা এর বাইরে না আসতে পারি। কিন্তু এটাও তো সত্যি কথা যে যেটা আপনি বলছেন এটা কতটা আইনি ব্যাখ্যার জায়গা থেকে বলছেন না অভিমানে বলছেন? আমি কোনো অভিমান টভিমান কিছুই করছি না, আমি আইনের দিক থেকে বলছি। আইনটা আপনি কোথায় পাচ্ছেন আমি সেটাই তো বুঝতে পারছি না। আপনি আইন পাচ্ছেন কি? আমি কিন্তু আইন পাচ্ছি না কোথাও। যদি আইন না পেয়ে থাকেন তাহলে আপনি কলকাতা থেকে সুদূর নিজের পকেটের পয়সা খরচা করে বিনা স্বার্থে আপনি তার প্রধান বিচারপতিদের কাছে শরণাপন্ন হলেন কেন? হ্যাঁ, কারণ আমি বিনা স্বার্থে তো যাইনি, আমি তো জনস্বার্থে গেছি। হ্যাঁ, আপনার ব্যক্তি স্বার্থ বলছি। ব্যক্তি স্বার্থ আমার কিছুই ছিল না, আমার জনস্বার্থই এখনো আছে। আমিও দেখছি কিভাবে করা যায়। কারণ এমনও হতে পারে যে হয়তো তারা, আমি আবার বলছি, আমার সঙ্গে কারণ কোনো দ্বন্দ্ব নেই, শত্রুতা নেই, কিছুই নেই। তাহলে আমার বিরুদ্ধে আমার প্রতি একটা বিরূপ আচরণ করবেন এটা হতে পারে না। কেউ এরকম কিছু করেনি, এটা টেকনিক্যাল ব্যাপারই হয়েছে। আমি এখন চেষ্টা করছি ওই আইনের মাধ্যমেই, যে আইনটা তথাকথিতভাবে প্রচলিত আছে সেই আইনের মাধ্যমেই আমি এইটা সুরাহা করতে পারি কিনা আমি দেখছি। কারণ এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে আমাদের চোখের সামনে, সেটা আমি কিছু করব না তা তো হয় না। কারণ আপনাকে আমি বলে দিই, আমাদের ভারতের সংবিধানে আর্টিকেল 51 এর এইচ নম্বর যে একটা ধারা আছে, 51A(H) মানে উপধারা ভারতের সংবিধানে আছে। এখানে বলেছে যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আছে কত। মানে আপনার চোখের সামনে দেখছেন একটা অন্যায় ঘটছে, একটা বেআইনি কাজ ঘটছে, সেটাকে আপনি চুপ করে থাকবেন না দেখে, আপনার সেটাকে সংশোধন করার জন্য পদক্ষেপ নিতে হবে। বুঝেছেন? আপনাকে কনসাস হতে হবে, আপনার মনের মধ্যে সায়েন্টিফিক একটা লজিক তৈরি করতে হবে, এগুলো আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমি অ্যাকচুয়ালি সেই দায়িত্বটাই পালন করছি মাত্র। আমার চোখের সামনে ধরা পড়ছে কোনো একটা জিনিস যেটা ঠিক নয়, আমি সেটাই জনসাধারণের কাছে নিয়ে আসার জন্য আমি এই মহামান্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছি। ঠিক যেমন আমি বহু বছর আগে 1998-এ যখন বলা হয়েছিল যে অধ্যাপক অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছেন ইকোনমিক্সে, এটা যে কত বড় মিথ্যে সেটা তো আমি পরে এস্টাবলিশ করে দিয়েছিলাম। সেইটা তো আমি তো অ্যাকসেপ্ট করতে পারিনি যে এত বড় একটা মিথ্যের মধ্যে ভারতের মানুষ, সারা পৃথিবীর মানুষ অ্যাকচুয়ালি পড়ে থাকবেন। তা আমি তাই গিয়েছিলাম। তো তখন তারা আমার ওই পিটিশনটা খারিজ করে দিয়েছিলেন, যদিও কোনো রকম মেরিটের মধ্যে ঢোকেননি, শুধু একটা শব্দই লেখা হয়েছিল, দ্য রিট পিটিশন ডিসমিস। এই যে ডিসমিস কথাটা, এটা হচ্ছে এরপরে তার মানে এটা রেস জুডিকাটা হয়ে গেল, মানে আমি আর কিছু করতে পারতাম না তা নয়, কিন্তু তা নয়, এটা জাস্ট আমাকে খারিজ করে দেওয়া হয়েছিল। কিন্তু সে তারপরেও আমি বলবো ঘটনাটা যে সত্যি ছিল সেটার প্রমাণ কিন্তু এই কিছুদিন আগেই পাওয়া গেছে, যেখানে অধ্যাপক সেন নিজেই স্বীকার করেছেন তিনি নাকি দাবি করেননি কখনো যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আপনি হয়তো শুনে থাকবেন সেটা। আমাদের আইন সম্বন্ধে জ্ঞান খুব সীমিত, তবু একটা প্রশ্ন মনে জাগছে, সেটা হচ্ছে যে ওই অমর্ত্য সেনের নোবেল পাওয়ার যে ঘটনাটার বিরুদ্ধে আপনার কেসটিকে রিজেক্ট করে দেওয়া হলো,
সেইটায় আপনি কি পরে আবার রিপিটিশন করার কিছু জায়গা করেছিলেন, না আপনি ওখানেই ব্যাপারটাকে মেনে নিলেন? না না, আমি তো অধ্যাপক অমর্ত্য সেনের নোবেল পাওয়ার ব্যাপারে কিছু লিখিনি বা কিছু বলিনি, কোনো কোর্টে যায়নি। হুম আমি দিয়েছিলাম যে তিনি নোবেল পাননি এইটা নিয়ে, হুম নোবেল পেয়েছেন তারপরে কি তা নয়। হুম আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে যেন তিনি নোবেল পেয়েছেন সেটাকেই আমি চ্যালেঞ্জ করেছি, তা নয় তো। তিনি তো নোবেল পাননি, আমি এই সত্যটাকে এস্টাবলিশ করছি। হুম তিনি নোবেল পাননি। হুম তিনি যদি নোবেল পেয়ে থাকেন তাহলে তিনি তার সার্টিফিকেট দেখান না, তাহলে তো বেরিয়ে যাবে না একবারে। আচ্ছা, আপনার যখন কেসটাকে খারিজ করে দেওয়া হয়েছিল, আইনত তো তখন বিচারপতিরা এটাও বলতে পারতেন যে আপনি সুপ্রিম কোর্টের সময় নষ্ট করেছেন একটি অযৌক্তিক বিচার চেয়ে, সুতরাং আপনাকে একটা পেনাল্টি দিতে হবে, এটাও তো বলতে পারতো। না না, সেটা বলেনি। সুপ্রিম কোর্ট তখন যেটা বলেছিল সেটা হলো এই যে আমি যে মামলাটা করেছি সেই মামলাটা জনস্বার্থ মামলা কেন, বুঝেছেন? আমার উদ্দেশ্য ছিল বলা এই যে যেহেতু ভারতের সমস্ত সংবাদ সংস্থা বা গভর্নমেন্ট থেকেও অধ্যাপক সেনকে নোবেল লরিয়েট বলে সম্বোধন করা হচ্ছে, তো এই একটা মিথ্যে জিনিস ভারতের ইতিহাস থেকে যাচ্ছে, এইটা যেন না থাকে। এই জন্য আমি একটা জনস্বার্থ মামলাই করেছিলাম। সেটা আমার আইনের অধিকারের মধ্যেই আছে, তথাকথিত অধিকার যদি আপনি বলেন। তা সেই হিসেবে সুপ্রিম কোর্ট কিন্তু জিজ্ঞেস করেছিল যে এইটা জনস্বার্থ মামলা কেন। মুশকিলটা হচ্ছে কি, তখন আমার এই আইন সম্পর্কে আমি তেমন কিছু জানতাম না। আমিও সেটাও জনস্বার্থ মামলা করেছিলাম। আমি কিন্তু পিটিশনার ইন পার্সন ছিলাম না সেভাবে। আমার আবার একজন ছিলেন যিনি অ্যাডভোকেট। তখন আমি জানতাম না যে যদি আমি কাউকে অ্যাডভোকেট হিসেবে নিয়োগ করি তাহলে আমি আর নিজের কোনো বক্তব্য সেখানে রাখতে পারি না। এটা একটা আইন, এটাও ঠিক, সত্যিই ঠিক। তা সেই বক্তব্যটা আমার যখন নাকি 3 বার বেঞ্চ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার কেসটা কেন জনস্বার্থ মামলা কেন, সে তার উত্তরে কিন্তু আমার যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি সঠিকভাবে ব্যাপারটাকে মানে উত্থাপনই করতে পারেন। তিনি বলেছিলেন যে এখানে আমাদের পিটিশনার প্রেজেন্ট আছেন, উনি আপনাকে ব্যাপারটা এক্সপ্লেন করতে পারবেন কোর্টকে, কিন্তু আমাকে সেই পারমিশনটা দেওয়া হয়নি। অর্থাৎ আমি তখন কিছুই বলতে পারিনি। তাই এবছরে আমি যেটা করেছি এই যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা, এখানে কিন্তু আমি পিটিশনার ইন পার্সন, আমি কিন্তু কোনো আইনজীবীকে নিয়োগ করিনি। আমার হয়ে কেউ কথা বলবেন আমি কিন্তু সেটা বলিনি। আমি নিজেই যা বলার বলবো, কারণ বিষয়টা আমার নজরে এসেছে, আমারই এটা দায়িত্ব, আমি সেই দায়িত্বটা পালন করছি আন্ডার আর্টিকেল 51AH। হ্যাঁ, এখানে তো একজন নাগরিকও যেমন কথা বলতে পারেন এবং তার সর্বোপরি আপনি একজন আইনজীবী, সে অধিকার তো আপনার আইনজীবী হিসেবেই আছে ভারতের সংবিধান মতো। ওই মুহূর্তে আমি ঠিক আইনজীবী নই, আমি পিটিশনার ইন পার্সন। আচ্ছা, বুঝতে পারছেন? আমার একটা আলাদা ডেজিগনেশন আছে, পিটিশনার ইন পার্সন। আচ্ছা আচ্ছা। আইনজীবী হলে আমার নাম অ্যাডভোকেট হিসেবে থাকবে। আমি আইনজীবী হবো কখন? যখন আমি কাউকে রিপ্রেজেন্ট করছি। আপনার হয়ে কোনো কেস আমি ওখানে গিয়ে উত্থাপন করছি, আচ্ছা সেক্ষেত্রে আপনি আমাকে ওকালতনামা দিয়েছেন, আচ্ছা আচ্ছা আপনি কিছু বলতে পারবেন না, আমি সব বলবো আপনাকে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা এক্ষেত্রে তা নয়, এক্ষেত্রে আমি কোনো আইনজীবীকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিইনি, আচ্ছা। engage করিনি। এবার আরেকটা কথা জানতে চাইছি, হাতে খুব সময় কম, সেটা হচ্ছে যে বাংলায় একটা প্রবাদ আছে, ঘ্রাণানাং অর্ধভোজনাং, অর্থাৎ গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হয়ে যায়। ঠিক আছে। এবার এখন পর্যন্ত এসআইআর নিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে মহামান্য আদালত বলেছেন যে নির্বাচন কমিশনের অধিকার নেই যে কাকে বাদ দেবে আর কাকে রাখবে, এই অধিকারটা নির্বাচন কমিশনের নেই। সুতরাং নির্বাচন কমিশনের যে কি অধিকার আর কি অধিকার নয় সেটা নির্বাচন কমিশনের ওপর এই আদেশটা দেওয়াতে এটা তো অনেকটাই তো আপনার যে কথাবার্তা, আপনি যা কথা বলছেন তার অনেকটাই তো বলতে গেলে আদালত মেনে নিল। না 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 না, আমার কথা আদালত কোনো টাচই করেনি, আমার কথা দেখেই শোনেইনি, তারপর মানবে কি করে? না, এটা তো নয়। আমি আর একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের বোধহয় বুঝতে কোথাও ভুল হচ্ছে। নির্বাচন কমিশনের এটা দায়িত্ব নয় যে কার নাম থাকবে আর কার নাম থাকবে না, এটা কে বলবে? তাহলে তো মনে করুন যে কোনো লোক আমেরিকান সিটিজেন এখানে রাস্তা দিয়ে হাঁটছেন, তিনি বলে ও কালকে ভোট বুঝি আমার নামটা তোলো তো আমিও ভোট দেবো, তাহলে নির্বাচন কমিশন তার নামটা তুলে দেবে নাকি? তুলে দেবে কি আপনি?
সেটা হয় কি করে? না, নিশ্চয় না। এই যেই মুহূর্তে নিশ্চয়ই না, তা হয় কি করে? তাহলে এই ব্যাপারটা থাকে কি যে নির্বাচন কমিশনের এটা ক্ষমতা নেই যে কার নাম রাখবে আর কার নাম বাদ দেবে। তাহলে নির্বাচন কমিশনের থাকাই করা দরকার। তারপর সবাই আমরা আছি, যারা যখন খুশি গিয়ে ভোটটা দিয়ে চলে এলাম, তাহলে কোনো কিছু প্রয়োজন নেই। এখানে আমাদের ভুল হচ্ছে, ভুল হচ্ছে। নির্বাচন কমিশনের নিশ্চয়ই ক্ষমতা আছে, যে ক্ষমতাগুলো আছে সেই ক্ষমতাকে তারা প্রয়োগ করছেন কি আমি সেটাই জানতে চাইছি। আমার প্রশ্নটা এইখানে, নির্বাচন কমিশনের যে ক্ষমতা আছে, সংবিধান তাকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা তারা প্রয়োগ করছেন কি? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি প্রয়োগ করছেন না। এইটাই তো আমার বক্তব্য সুপ্রিম কোর্টের কাছে, যে এটা নিয়ে একটু আপনি আমাদের আলোকিত করুন যে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করছে কি না। তো আমি তো কথা বলতে পারলাম না, এই শব্দটা আমার দরকার ছিল 30 সেকেন্ড, 30 সেকেন্ড, অ্যাকচুয়ালি 15 সেকেন্ডের মধ্যে আমার বক্তব্য শেষ হয়ে যাবে, কিন্তু সেটা তো আমি বলার সুযোগ পেলাম না। তাহলে এরপর বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? এরপর বিষয়টা দাঁড়াচ্ছে, আমি আবার চেষ্টা করছি কোনোভাবে এটাকে আদালতের কর্ণগোচরে আনা যায় কিনা। কারণ একটা ডেট দেওয়া হয়েছে 10ই মার্চ, তাই তো? 10ই মার্চ, হ্যাঁ, 10ই মার্চ 2026 তারিখ আপনি পেয়েছেন, কিন্তু এর মধ্যে যা ঘটনাক্রম আছে যে ব্যতিক্রম বাদ দিলে 28শে ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত লিস্ট ঘোষণা হয়ে যাবে। একদম ঠিক হয়ে যাবে, তাও বটে। যদি সত্যিকারের যদি চূড়ান্ত ঘটনা করেই থাকে তাহলেও কিছু ঘটবে না। আচ্ছা, আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি সেই পয়েন্টে এই 28শে ফেব্রুয়ারি ব্যাপারটা কোনো ব্যাপারই না। না, চূড়ান্ত লিস্ট যেমন হয়ে যাবে, মোটামুটি অনুমান করা যায় যে 10ই মার্চের আগেও হয়তো নির্বাচনের দিনক্ষণ ঘোষণাও হয়ে যাবে। যা খুশি হোক, কিন্তু আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি সেই পয়েন্টটা 1 সেকেন্ডের জন্য নিতে হবে না। তাহলে 10ই মার্চ তারিখে আপনি একজন আইনজীবী হিসেবেই আমি প্রশ্ন করছি, যে ব্যক্তিভাবে আপনি আবেদন জানিয়েছেন সেটাকে আমি সরিয়ে রাখছি, আইনজীবী হিসেবেই আপনার কাছে প্রশ্নটা রাখছি যে 10 তারিখে আপনার ইতিবাচক কিছু ফল পেতে পারেন, না এবারেও কিছু আপনার জন্য নেতিবাচক কিছু হতে পারে? যেহেতু এটা ওই আবার ট্যাগ করে রাখা আছে, মানে একসঙ্গে একটা ব্যাচ তৈরি করা আছে, 8টা কেস একসঙ্গে আছে, একসঙ্গে আছি যখন তখনই তো শুরু করবেন আমাদের সিনিয়র যিনি অ্যাডভোকেট থাকবেন তিনি, আমাদের মানে যিনি সিনিয়র অ্যাডভোকেট ওই ব্যাচের মধ্যে। আচ্ছা, আমার তো কেউ অ্যাডভোকেট নন, আমি তো আবার আগে এক্সপ্লেন করেছি আপনাকে, আমি কোনো অ্যাডভোকেটকে আমি আমার কথা বলতে অনুমতি দিই, তাই না? তাহলে তো কিছু বলছেন না, তা আমার হয়ে বলবেটা কে? করবো। তাহলে তো ওই 10ই মার্চেও আপনি সময় পাবেন কিনা সেটাও তো ঠিক নেই। ঠিক নেই, হতে পারে আমি একটা স্পেশালি মেনশন করতে পারি, এমন হতে পারে মেনশন করবো। আচ্ছা, সকালেই মেনশন করে বলবো যে আমার এই কেসটা অন্তত শোনা হোক, তা যদি না হয় তাহলে তো আমার এই পূর্বটা মানে ইনফ্রুক্টুয়াস হয়ে গেছে, তাই না? হলো না, কোনো মানে হলো না। আচ্ছা, দিই। তবে যুক্তি এবং সাংবাদিকতার মধ্যে একটা কথা থাকে যে যদি বলে একটা শব্দ এসেই যায়। ধরা গেল যে আপনার স্ত্রীকে বিবেচনা করা হলো, আপনাকে বলতে দেওয়া হলো, তাহলে তো আপনি বললেন, তারপর আদালত যা ডিসিশন দেবেন সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু উল্টো দিক যদি হয়, যদি দেখা গেল 10ই মার্চও সেই আগের মতোই ঘটনাটা ঘটলো, তাহলে আপনি আপনার পরবর্তী কি পদক্ষেপ হবে তার কোনো পরিকল্পনা কি আপনি তৈরি রেখেছেন বিকল্প? তৈরি রেখেছি। তখন যদি তেমন হয় তাহলে আমি আপনাকে আবার বলছি, আমার ইস্যুটা কিন্তু কখনোই শেষ হচ্ছে না, ইলেকশন হয়ে যাওয়ার পরেও আমার ইস্যুটা শেষ হচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছেন ব্যাপারটা? আমি এইখানে দাঁড়িয়ে আছি, কিন্তু 10ই মার্চের পরেও যদি দেখা যায় ঘটনাটা এরকম হচ্ছে, তখন আমি স্পেশালি মেনশন করবো যে আমারটা আলাদা ভাবে চিন্তা। আচ্ছা, সেটা বলার মতো আমার ক্ষমতা আছে তো, আমি বলবো। হ্যাঁ, কারণ এইটা কিন্তু ওই আইনের মধ্যেই আছে। আমি যে কথাটা বলতে চাই সে কথাটা যখন খুশি তখন বলতে পারি। হ্যাঁ, সেটা তো আপনি বলতেই পারেন। সময় গিয়ে আমি চিফ জাস্টিসের কাছে গিয়ে বলতে পারি, বলতেই পারেন। এটা আমার রাইট আছে, এই তথাকথিত রাইটটা আছে, লিগ্যালি আমি বলতে পারি। না, আমি যদি শব্দটা ব্যবহার করলাম এই জন্য, যদি ধরা যাক যে 10ই মার্চও যা হলো, 20শে ফেব্রুয়ারি যা ঘটলো, 10ই মার্চও ঠিক একই জিনিসই পুনরাবৃত্তি হলো, তারপর আপনি কি করবেন? তারপর আমি তো বললাম যে আমি মেনশন করবো গিয়ে, একদম
হুম, তার বেঞ্চে প্রথমে গিয়ে বেঞ্চে যে আমার এরকম একটা কেস আছে, হুম, এতদিন ধরে ব্যাপারটা হচ্ছে, আমি বলবার কোনো সুযোগ পাচ্ছি না। হুম, তা তিনি নিশ্চয়ই বিবেচনা করবেন যে সত্যি তো আমি তো একজন লিটিগ্যান্ট নাকি, হুম, আমি লিটিগ্যান্ট বলেই না কোর্ট ওখানে দাঁড়িয়ে আছে। হুম। লিটিগ্যান্ট যদি কেউ একজন না থাকে কোর্ট কি থাকবে? আপনার কি মনে হয়? না, এটা তো ভাবা উচিত, তাই না? আপনি আশা তো করতেই পারেন, আপনার অধিকার আছে আপনার আশা করবার যে আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর যে আপনি পেতে পারেন তার শতকরা চান্স কতটা আপনি মনে করছেন? 100%, 100% চা। আচ্ছা। অ্যাকচুয়ালি আমি এইটা ফোর্সই করিনি, বা আপনাকে বলে দিই আমি ফোর্সই করিনি। আমি ভেবেছিলাম ঠিক আছে এবারে আমি কলকাতা যাচ্ছি, আমি তো অনলাইনেই জয়েন করবো। হুম, কিন্তু অনলাইনে যে আমাকে ওখান থেকে ওটা কোনো কারণে মানে ব্যাপারটা ঘটলো না। এবারে আমি অন্যরকম রাস্তা নেবো। হুম, রাস্তা নেবো যেহেতু ওরা খুলছে না, আমি যেটা করব আমি আপনাকে আগেই বলে দিই, ওখানে আমার কোনো অ্যাডভোকেটকে বলবো যিনি ওই দিন প্রেজেন্ট থাকবেন, হুম, থেকে ওখানে আমার যখনই ওই আইটেমটা আসবে তখনই বলবেন যে পিটিশনার ইন পার্সন এখানে প্রেজেন্ট আছেন অনলাইনে, হুম, ভিডিও কনফারেন্স আছে, কাইন্ডলি তাকে বলতে পারো। আচ্ছা। বুঝতে পারছেন? এই একটা পয়েন্ট আছে আমার, হুম, এটা একটা পয়েন্ট। হ্যাঁ। তাহলে আমি যে কথাটা বলছি, হ্যাঁ আপনার পরবর্তী যে পরিকল্পনাটা, এইগুলোর অভিজ্ঞতা থেকে আপনি যেটা নিয়ে রেখেছেন, সেই পরিকল্পনা থেকে আপনি 10ই মার্চ বক্তব্য তো সেভাবে আপনি রাখতে পারেনি, আছে। যদি যদি আমি সেই আবার শব্দটায় ফিরে আসছি, শেষ প্রশ্নই, যে যদি আপনাকে সেখানেও আবার একটি ডেট দেওয়া হলো মাসখানেক বা মাস দুয়েক পরে, কারণ বিচারালয় তো প্রচন্ড কেসে লিজি রয়েছেন, প্রচুর কেস, সে অনুযায়ী বিচারপতিও নেই, সবই কিছু না কিছু হলেও দেখা যাচ্ছে বিচারপতিরা নিজেরাও অসন্তুষ্ট হচ্ছেন যে টুকটাক ব্যাপারে কেন সবাই সুপ্রিম কোর্ট চলে আসছেন, লোয়ার কোর্ট যা বলেছে সেটাই ঠিক, আবার বলেছেন হাইকোর্ট যেটা বলেছে সেটাই ঠিক, ফিরে যাও, এইসব কথাও হয়, যেহেতু চাপটা প্রচন্ড থাকে তাদের মধ্যে। সেখানে আপনার কেসটা তো ধরুন আরো 2 মাসের জন্য আবার পিছিয়েও যেতে পারে। না সেটা বলতে পারে না, আমার তো না, ব্যাপারটা হচ্ছে এইরকম কথা কোর্ট অবশ্য বলতে পারে না, বলে কিনা আমি জানি না হুম, সত্যি, যে যে কোনো ব্যাপারে সুপ্রিম কোর্টে আসছেন কেন, কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যে কোনো ব্যাপারে তো যাচ্ছেন না। হুম। আপনি সুপ্রিম কোর্টে যদি যেতে চান আপনার ক্ষেত্রে বলছি না, আমি অন্যান্য অন্যান্য অনেক কেসের ক্ষেত্রে দেখা গেছে। আমি যে কোনো কেসের কথাই বলছি, যে কোনো লোক গিয়ে একটা কেস ফাইল করে দিতে পারে না। হুম, কেসটা ফাইল করার জন্য প্রথমে রেজিস্ট্রিতে যেতে হবে, হ্যাঁ, রেজিস্ট্রি তো থরলি চেক করবেন হ্যাঁ, আপনার কেসটা আদৌ কেস কিনা, সেটা দেখবেন ওখানে বসে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, বেশ কিছু আছে দেখবেন। হ্যাঁ, সেটা মূল্যায়নটা যাচাই হলে তারপর আপনার সেটার লিস্টে আপনার নাম উঠবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ ঠিক, তারপরে যাতে হলো ওরা অনেক অনেক রকম জিনিস দেখে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট যেভাবে করেছে সেভাবে আছে কিনা, হ্যাঁ, যেসব রুল গুলো ফলো করা হয়েছে কিনা, তারপর হুম, এবার আমার বক্তব্য হচ্ছে এই যে কোনো ঘুষ খাচ্ছে সেখানে চলে আসছেন, মনে করা যাক একজন পকেট মার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, ঠিক আছে? একজন পকেট মার তাকে ধরেছে, ধরে তার এগেনস্টে কি একটা যেন করেছে, জরিমানা দিয়ে দিতে বলেছে, সে জরিমানা দেয়নি, তখন তাকে একটু জেলে গেছে আর কি, জেলে পাঠানো হলো, যাও জরিমানা জেলে গেল। তখন সেই পকেট মার কি করেছে, ও গিয়ে, আমি ওই বলছি পকেট মার, তো আমি তাকে উনি বলছি না, তো ও গিয়ে এখন গেল আপনার ইয়েতে হাইকোর্টে, হাইকোর্টে গিয়ে বলে আমাকে জেলে করেছে, আপনি হুজুর এটাকে বিবেচনা করে দেখুন। বলে কত পকেট মেরেছিলে ক টাকা? বলে হুজুর 10 টাকা পেয়েছিল মাত্র। ওই তোমার 10 টাকার জন্য তারপর তোমার করে কি সব যেন হয়ে গেল। ধরা যাক হাইকোর্ট বললো যে না তোমাকে জেল খাটিয়ে যাবে, ঠিক আছে, হলো, হাইকোর্ট রায় দিয়ে দিল। এবার হাইকোর্ট 10 টাকার ব্যাপারটা কিন্তু হাইকোর্ট রায় দিয়ে দিল। এইবারে কিন্তু ওই যে রায় দিল তার এগেনস্টে ওই যে পকেট মার, তার কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটাকে বলে SLP, স্পেশাল লিভ পিটিশন। হুম, মানে হাইকোর্ট তাকে বললো না যে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো, তাকে তোমাকে পারমিশন দেওয়া হলো না, কিন্তু তবুও সে কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে, যে বলতে পারে যে আমি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে এসেছি। হুম, এটাকে বলে SLP। এবারে আপনি আমারটা নেবেন কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি আমাকে এই বলে খারিজ করতে পারেন না যে আপনি তোমার এখানে আসবার কোনো প্রয়োজন ছিল না। কেন? আমার প্রয়োজন ছিল তো, আমাকে তো হাইকোর্ট রিজেক্ট করেছে, হাইকোর্টের এগেন্স্টে আমি আবার এসেছি আপনার কাছে অ্যাপিল করতে, সে তো আমাকে পারমিশন আছে, হুম, তা আপনি আমাকে কেন বলছেন আমি আসতে পারি না? হুম, ঠিক না? হুম, তো এইরকম ব্যাপার আমি বলতে চাইছি যে সেটা নয়, যে কোর্টে যাচ্ছে সে নিশ্চয়ই
একটা বুঝি হয়ে যাচ্ছে। তারপরে আইনগতভাবে অনেক কিছু থাকে যেটা এই হয়ে গেছে। ধরুন আপনি কোনো কেস নিয়ে গেছেন, যে কেসটার আগেই ডিসিশন দিয়ে দেওয়া হয়েছিল ওই কেসের ব্যাপারে, আপনি সেই কেস আবার গেছেন, তখন তারা বলতে পারে যে কেস অলরেডি শোনা হয়ে গেছে, এ তো আবার তো ডিসিশন দেওয়া আছে, আমি খারিজ করে তুই কেন এসছো এখানে, এটা বলতে পারেন। এই ক্ষেত্রে বলতে পারেন তুমি কেন এসছো। কিন্তু কারোর যদি জেনুইন ব্যাপারটা থাকে, তার কেসটা তুচ্ছ কি তুচ্ছ নয়, সেটা কিন্তু কোর্টের বিচার্য নয়, হতে পারে না, হওয়া উচিত নয়। তাহলে বিষয়টা এখন যা দাঁড়ালো, যে আমি যা দেখতে পাচ্ছি এসআইআর এর নানান রকম ভুল ত্রুটি নিয়ে অনেকে অনেক ধরনের কেস করেছেন, কিন্তু আপনি একমাত্র ভারতের একমাত্র ব্যক্তি যে আপনি বলেছেন যে এসআইআর এর বৈধতা কথাটা, মানে এই কথাটা আপনি তুলেছেন, মানে বেসিক প্রশ্নটাই আপনি রেখেছেন, হ্যাঁ, যেটা আজ পর্যন্ত কেউ রাখেননি আর কি। কেন রাখেন? এসআইআর ভুল কি ঠিক এসব তো আমার বক্তব্যই না, ওটা পরের কথা। ওসব তো পরের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আমি তো আগে বলছি এসআইআর করছেন কি করে, হ্যাঁ, মানে বেসিক প্রশ্নটা রেখেছেন আপনি। আগে বেশি প্রশ্ন রেখেছি। এখন এই বেসিক প্রশ্নের লড়াইতে 10ই মার্চ কি দাঁড়ায়, আমাদের তাহলে এখন অপেক্ষা করার জন্য তার কিছু নেই, অপেক্ষা করতে হবে 10ই মার্চের জন্য, তাই তো? অপেক্ষা করুন, দেখুন দেখুন দেখুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আমি আশা রাখছি না, মানে আইনের প্রতি তো আমাদের আস্থা অবশ্যই থাকবে, কি মুশকিল। হ্যাঁ একটা এই যে প্রাতিষ্ঠানিক যে আইন, এগুলোর উপর আমাদের আস্থা রাখতে হবে, তো কি মুশকিল, নইলে তো আমরা তো এক মুহূর্তেও চলতে পারবো না, তাই না? তাই তো, তো সেই আশাও রেখেছি। তাই আমি জানি যে আমার কথাটা শুনতে বাধ্য হবেন তারা, কারণ শুনবেন বাধ্য হবেন, মানে শুনবেন। তাই তো। হয়তো টাইম পাননি, হয়তো যদি ওভারলুক করেছেন, ওভারলুক করতেই পারেন, অনেকেই করতে পারেন ওভারলুক। হুম। প্লাস আরো একটা বুঝতেই পারছেন যে একজন ইন্ডিভিজুয়াল পার্সনকে শোনার চেয়ে একজন তুখোর আইনজীবীকে শোনা আরো বেশি ইন্টারেস্টিং, ঠিক? তো আমাকে সেভাবেও তারা ইগনোর করতে পারেন যে আর ওর কথা কি শুনবো, ঠিক আছে এসে এখন নামটা তো খালি নামটা আছে থাক, এরকম করতে পারে। আমি ঠিক জানি না, তবে আমি কিন্তু এখনো প্রচন্ড রকম আশাবাদী যে আমার এই জিনিসটা কিন্তু কোর্টকে শুনতে হবে। কোর্ট কিন্তু না শুনে থাকবে না, শুনবেও। আমি যখনই আমি বলবো তখনই কোর্টের মধ্যে স্ট্রাইক করতে পারে তাদের মনে যে সত্যি তো এটা আমাদের শোনা উচিত ছিল। লেটস হিয়ার হোয়াট হি সেজ। আপনি বলুন কি বলতে চান, নিশ্চয়ই এটা তো হওয়া উচিত, তাই না? আমি আপনার সঙ্গে এগ্রি করবো না, আমার ক্ষমতা আছে আপনাকে আমি উড়িয়ে দেবো, কিন্তু আমি আপনাকে বলতে সুযোগ দেবো, তাই না? আপনি এসছেন, আপনি এমনি রাস্তা থেকে এসে বলেননি আমি কিছু বলতে চাই, আপনি তো একটা প্রসিডিওর ফলো করে এসছেন, তাহলে আমার তো সেটা একটা বক্তব্য থাকবে যে আমি তো সবকিছু প্রসিডিওর মেনে চলবে। আপনি আমাকে আগেই বলে দিতে পারতেন যে আপনার এই কেসটা হবে না, আমি আর আসতাম না, কিন্তু আপনি তো বলেননি সেটা। ঠিক আছে, তাহলে আমরা এখন অপেক্ষা করি 10ই মার্চের জন্য। তারপর দিগদর্শনের পক্ষ থেকে আপনাকে আমি আবার ফোনেতে ধরবো এবং আমার দিগদর্শনের দর্শক এবং শ্রোতা বন্ধুদের কাছে আমি পৌঁছে দেব যে এরপরে কি হতে চলেছে। মানে সেই কাওয়ালি গানটার মতন বলতে হয়, রাত আভি বাকি হ্যায়, বাত আভি বাকি হ্যায়। সত্যি বাত আভি বাকি হ্যায়, আছে তো বটে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, হয়তো 10ই মার্চ পর্যন্ত দেখি, 10ই মার্চের পরে কি হয় দেখি, তবে 10ই মার্চ পর্যন্ত নাও হতে পারে, তার আগেই হয়তো আর কিছু হতে পারে, ইউ নেভার নো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অশেষ ধন্যবাদ আমাদের এই দিগদর্শনকে সময় দেওয়ার জন্য ডক্টর রায়। ভালো থাকুন। নমস্কার।